সাদ্দাম হোসেন নামটা শুনলেই কেমন যেন একটা মিশ্র অনুভূতি হয়, তাই না? একজন অনাথ শিশু থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর আর বিতর্কিত একজন নেতা। তার মৃত্যুর প্রায় 2 দশক হতে চলল, কিন্তু তাকে নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক কিচ্ছু কিন্তু থামেনি। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। তার জীবনের গল্পটা আসলে কোন দিকে যায়? তিনি কি তার দেশের মানুষের চোখে একজন নায়ক ছিলেন, নাকি একজন অত্যাচারী শাসক? চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। সাদ্দামের ক্ষমতার শীর্ষে ওঠার এই অবিশ্বাস্য গল্পটা কিন্তু শুরু হয়েছিল খুবই কঠিন একটা শৈশব দিয়ে। ভাবুন একবার, জন্মানোর আগেই বাবা মারা গিয়েছেন। সৎ বাবার অত্যাচার সহ্য করতে না পেরে মাত্র 10 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গেলেন। এরপর তার মামা তাকে বার্থ পার্টিতে ঢুকিয়ে দেন, আর সেখানেই অল্প সময়ের মধ্যে সাদ্দাম তার মারকুটের স্বভাব আর সাহসের জন্য বেশ পরিচিত হয়ে ওঠেন। মাত্র 24 বছর বয়সে তো তিনি ইরাকের প্রধানমন্ত্রীকে খুন করার চেষ্টা করে বসেন। যদিও কাজটা সফল হয়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই ব্যর্থতাই তাকে আমেরিকা সিআইএ চোখে ফেলে দেয়। আর এর কয়েক বছর পরেই তিনি দেশে ফিরে হয়ে যান ইরাকের সেকেন্ড ইন কমান্ড, মানে দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তো ক্ষমতায় এসেই সাদ্দাম একটা বিশাল কাজ করে ফেললেন। তিনি ইরাকের তেল আর গ্যাসের খনিগুলোকে ব্রিটিশদের হাত থেকে কেড়ে নিলেন, মানে জাতীয়করণ করলেন। আর এই বিপুল টাকা দিয়ে তিনি ইরাকের চেহারাটাই পাল্টে দিতে শুরু করলেন। চিন্তা করুন, দেশের প্রত্যেকটা গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, সবার জন্য ফ্রি স্কুল আর হাসপাতাল তৈরি করা। এসব কাজের জন্য তিনি কিন্তু বহু ইরাকির চোখে রাতারাতি একজন হিরো হয়ে উঠেছিলেন। তার সময়ে ইরাকের অর্থনীতি যে কী পরিমাণ শক্তিশালী হয়েছিল তার একটা উদাহরণ দিই। তখন এক ইরাকি দিনার ভাঙালে পাওয়া যেত 3-3টে আমেরিকান ডলার। অবিশ্বাস্য, তাই না? কিন্তু গল্পের এখানেই শেষ না। এরপর সাদ্দামের জীবনে এমন এক মোড় আসে যা সব কিছু বদলে দেয়। তার ব্যক্তিত্বে, তার শাসন করার ধরনে একটা অন্ধকার কেমন যেন সিনেমার মতো প্রভাব পড়তে শুরু করে। ব্যাপারটা কি? শোনা যায় সাদ্দাম নাকি হলিউডের বিখ্যাত সিনেমা দ্য গডফাদার দেখে একেবারেই ফিদা হয়ে গিয়েছিলেন। এতটাই যে তিনি সিনেমার মাফিয়া ডন, মানে ডন কর্লিওনের মতো করে নিজেকে সাজাতে শুরু করেন। একই রকম পোশাক, একই রকম টুপি, আর হ্যাঁ, ঠিক একই স্টাইলের সিগার খাওয়া। ক্ষমতা দেখানোর এই নতুন স্টাইলটা কিন্তু তার পরের কাজগুলোতে আরও পরিষ্কার হয়ে ওঠে। প্রেসিডেন্ট হওয়ার মাত্র 6 দিনের মাথায় 1979 সালে সাদ্দাম এমন এক কাণ্ড করলেন যা ইরাকের ইতিহাস বদলে দেয়। তিনি পার্টির একটা মিটিং ডাকলেন, আর সেখানে ঘোষণা করলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং ষড়যন্ত্রকারীরা এই রুমের মধ্যেই বসে আছে। তারপর ভাবুন একবার, তিনি শান্তভাবে একটা সিগার ধরিয়ে এক এক করে নাম পড়তে শুরু করলেন। মোট 68 জনের নাম। তাদের মিটিং থেকে বের করে দেওয়া হলো, কয়েকজনকে জেলে পাঠানো হলো, আর বাকিদের সোজা মৃত্যুদণ্ড। ব্যাস, এই এক ঘটনাতেই তিনি বুঝিয়ে দিলেন তার বিরুদ্ধে যাওয়ার মানে কি। ভয় দিয়ে তিনি নিজের একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করলেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সাদ্দামের দুটো চেহারা, তাই না? একদিকে তিনি একজন আধুনিক ইরাকের স্বপ্নদর্শক, যিনি দেশের তেল দেশের মানুষের জন্য কাজে লাগিয়েছেন, সবার জন্য স্কুল, হাসপাতাল বানিয়েছেন। আবার অন্যদিকে তিনি একজন ভয়ঙ্কর এক নায়ক, যিনি ক্ষমতা ধরে রাখার জন্য নিজের দলের লোকেদেরও ছাড়েননি। দেশের ভেতরে তার ভালো কাজের প্রশংসা যেমন ছিল, তেমনি দেশের বাইরে তিনি এমন কিছু মারাত্মক সিদ্ধান্ত নিয়েছিলেন যা ছিল একরকম জুয়া খেলার মতো। আর এই জুয়াই তাকে সারা বিশ্বের সাথে একটা সংঘাতের দিকে ঠেলে দেয়। 1980 সাল সাদ্দাম আক্রমণ করে বসলেন প্রতিবেশী দেশ ইরানকে। শুরু হলো এক লম্বা আর ভয়ঙ্কর যুদ্ধ, যা চলেছিল 8 বছর। এই যুদ্ধে কিন্তু ইরাক একা ছিল না। তাদের পেছনে ছিল আমেরিকা আর অনেক আরব দেশ, আর ইরান ছিল বলতে গেলে একাই লড়ছিল। তবে মজার বিষয় হল, চীন বা ইসরায়েলের মতো কিছু দেশ কিন্তু দুই পক্ষকেই অস্ত্র বেচে বেশ লাভ করেছিল। এই যুদ্ধের ফলাফল ছিল ভয়ঙ্কর। লাভ কারোরই হয়নি, কিন্তু প্রায় 10 লাখ মানুষ, 10 লাখ মুসলিম একে অপরের বিরুদ্ধে লড়তে গিয়ে মারা যায়। একটা বিশাল ট্র্যাজেডি। ইরান যুদ্ধের পর সাদ্দাম তার জীবনের সবচেয়ে বড় জুয়াটা খেলেন। যুদ্ধের সময় কুয়েতের কাছ থেকে নেওয়া ধার আর তেলের দাম নিয়ে ঝামেলার জেরে 1990 সালে তিনি শটান কুয়েত আক্রমণ করে বসলেন। আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। কুয়েত আক্রমণের পর যখন আমেরিকা আর তার মিত্ররা একজোট হল, তখন সাদ্দাম সমর্থন পাওয়ার জন্য একটা নতুন চাল চাললেন। তিনি হঠাৎ করে খুব ধার্মিক হয়ে গেলেন। ইরাকের পতাকায় আল্লাহ আকবার লেখা যোগ করলেন। দেশে মদ নিষিদ্ধ করে দিলেন, এমনকি নিজের রক্ত দিয়ে কোরআন শরীফ লেখার মতো আশ্চর্য কাজও করালেন। আচ্ছা, এবার আসা যাক সাদ্দামের গল্পের একদম শেষ পর্বে। 2003 সালের ইরাক আক্রমণ, তার পতন এবং তার জীবনের শেষ দিনগুলো নিয়ে।
আমেরিকা তখন সাদ্দাম আর তার 2 ছেলে উদয় আর কুসাইকে ধরার জন্য হিউজ পরিমাণ পুরস্কার ঘোষণা করে। সাদ্দামের মাথার দাম ছিল $25 মিলিয়ন আর তার 2 ছেলের প্রত্যেকের জন্য $15 মিলিয়ন। আর এই বিপুল টাকার লোভেই তাদের খুব কাছের একজন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। ছেলেরা মার্কিন সেনার সাথে যুদ্ধ করে মারা গিয়েছে, আত্মসমর্পণ করেনি। এই খবরটা পাওয়ার পর সাদ্দামের প্রতিক্রিয়া ছিল অবাক করার মতো। তিনি দমে যাননি, বরং বলেছিলেন, আল্লাহকে ধন্যবাদ যে তিনি আমাকে এমন সাহসী ছেলে দিয়েছেন। আমার যদি আরও 100টা ছেলেও থাকত, আমি তাদের সবাইকে দেশের জন্য উৎসর্গ করে দিতাম। শেষ পর্যন্ত 2003 সালের ডিসেম্বরে সাদ্দাম ধরা পড়েন। কোথায়? তার নিজের শহর তিকরিতের কাছে মাটির নিচে ছোট্ট একটা গর্তে, যেটাকে বলা হয় স্পাইডার হোল। যে মানুষটা একসময় সোনার প্রাসাদে থাকত, তার এই পরিণতিটা ছিল সত্যি নাটকীয়। এমনকি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েও তার দম্ভ এতটুকু কমেনি। বিচারক যখন তাকে নাম জিজ্ঞেস করলেন, তার শটান জবাব ছিল, আমার নাম পুরো ইরাক চেনে, তোমাকে বলার দরকার নেই। শেষ পর্যন্ত তিনি হার মানতে রাজি ছিলেন না। অনেকে ভেবেছিল সাদ্দামের পতনের পর ইরাকের শান্তি আসবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। দেশটা ডুবে গেল সাম্প্রদায়িক দাঙ্গায়, মার্কিন দখলদারিত্ব চলল, জন্ম নিল অসংখ্য বিদ্রোহী গোষ্ঠী, আর দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ল। এখানে একটা কথা বলা দরকার, ইরাক আক্রমণের বিরুদ্ধে কিন্তু সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হয়েছিল। প্রায় 600টা শহরে 3 কোটি মানুষ রাস্তায় নেমেছিল। এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধবিরোধী বিক্ষোভ। আমরা আলোচনাটা শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে, সাদ্দাম হোসেন কি নায়ক নাকি খলনায়ক? কিন্তু তার গল্পটা আমাদের দাঁড় করিয়ে দেয় আরও বড় একটা প্রশ্নের সামনে। বলা হয়েছিল এই আক্রমণের উদ্দেশ্য একটা শান্তিপূর্ণ আর স্থিতিশীল ইরাক তৈরি করা। আচ্ছা, সেই প্রতিশ্রুতিটা কি আদৌ পূরণ হয়েছে? উত্তরটা হয়তো ইতিহাসই একদিন দেবে।